মুম্বাইয়ের মুষলধারে বৃষ্টি জানালার কাঁচের ওপর ক্রমাগত আঘাত হানছিল, যেন তাই এই বিলাসবহুল পেন্টহাউসের দেওয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করতে চায় এবং মীরার মনে বয়ে চলা ঝড়কে শান্ত করতে চায়। বান্দ্রার এই গগনচুম্বী ভবনের ২৫তম তলা থেকে আরব সাগরের দৃশ্য অত্যন্ত সুন্দর দেখাত, কিন্তু আজকের রাতে সেই কালো সমুদ্র মীরার কাছে কোনো গভীর খাদের মতো মনে হচ্ছিল। ঘরে এয়ার কন্ডিশনারের ধীর শব্দ ছাড়া কেবল দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যা প্রতি মুহূর্তে মীরাকে এই উপলব্ধি দিচ্ছিল যে রাত ২টো বেজে গেছে এবং অর্জুন এখনও বাড়ি ফেরেনি। মীরা তার স্ফীত পেটে হাত রাখল, যেখানে ৭ মাসের ছোট্ট প্রাণ বেড়ে উঠছিল, এবং একটি দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল, কারণ মানসিক চাপ তার এবং বাচ্চা উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে। এই বাড়ি, যা অর্জুন অনেক শখ করে সাজিয়েছিল, তা এখন মীরার কাছে কোনো সোনার খাঁচার চেয়ে কম ছিল না, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান ছিল, কিন্তু সেই শান্তি নিখোঁজ ছিল যা একজন গর্ভবতী স্ত্রীর সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ইতালিয়ান মার্বেলের মেঝের ওপর দিয়ে হেঁটে মীরা রান্নাঘরের দিকে গেল, যাতে নিজের জন্য এক গ্লাস জল নিতে পারে, কারণ অস্থিরতার কারণে তার গলা বারবার শুকিয়ে যাচ্ছিল। রান্নাঘরে রাখা দামি বাসনপত্র এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দেখে তার নিজের পুরনো বাড়ির কথা মনে পড়ে গেল, যেখানে হয়তো এত আভিজাত্য ছিল না, কিন্তু সন্ধে হলেই পুরো পরিবার একসাথে বসে চা পান করত এবং হাসাহাসি করত। এখানে তো অর্জুনের কাছে তার জন্য দুটো মিষ্টি কথা বলারও সময় ছিল না, আর যখনই সে অভিযোগ করত, অর্জুন তাকে এই বলে চুপ করিয়ে দিত যে এই সব পরিশ্রম সে তাদের এবং অনাগত সন্তানের ভবিষ্যতের জন্যই তো করছে। হঠাৎ সদর দরজা খোলার শব্দ এলো এবং মীরার হৃদয়ে দ্রুত স্পন্দিত হতে লাগল, কারণ সে জানত যে অর্জুন চলে এসেছে। সে দ্রুত তার মুখে ফুটে ওঠা চিন্তার রেখাগুলো মুছে ফেলল এবং একটি ম্লান হাসি মেখে নিল, যাতে অর্জুনের এমন না মনে হয় যে সে তাকে সন্দেহ করছে বা তার গুপ্তচর বৃত্তি করছে। অর্জুন যখন টলমল পায়ে ভেতরে ঢুকল, তখন তার চোখে ক্লান্তির পাশাপাশি এক অদ্ভুত শূন্যতা ছিল, যা মীরা গত কয়েক মাস ধরে দেখছিল। সে তার দামি কোট খুলে সোফায় ছুঁড়ে ফেলল আর টাইয়ের গিট আলগা করতে করতে সোফায় ধপাস করে বসে পড়ল, যেন সারা দুনিয়ার বোঝা তার কাঁধে। মীরা জলের গ্লাস নিয়ে তার কাছে পৌঁছল এবং খুব ভালোবেসে জিজ্ঞেস করল যে সে খাবার খাবে কিনা, কিন্তু অর্জুন তার দিকে না তাকিয়েই হাতের ইশারায় বারণ করে দিল। মীরা যখন তার কাছে ঝুঁকল, তখন সে অর্জুনের শর্ট থেকে একটি তীব্র এবং মাদকতাপূর্ণ সুগন্ধ পেল, যা অর্জুনের নিয়মিত কোলনের ছিল না, বরং অন্য কোনো পারফিউমের ছিল। এই সুগন্ধ মীরার নাসারন্ধ্রে কোনো বিষাক্ত সাপের মতো ঢুকে গেল এবং তার মনে চাপা থাকা সন্দেহগুলোকে আবারও উস্কে দিল। এটি কোনো দামি এবং বিদেশি ফুলের নারীসুলভ সুগন্ধ ছিল, যা চেনা একজন নারীর পক্ষে একেবারেই কঠিন ছিল না। মীরার হাত কেঁপে উঠল এবং জলের গ্লাস টেবিলে রাখার সময় কিছুটা জল চলকে পড়ল, যাতে অর্জুন বিরক্ত হয়ে বলল যে তুমি এতটুকুও খেয়াল রাখতে পারো না। মীরা কিছু বলল না এবং চুপচাপ তার শাড়ির আঁচল দিয়ে জল মুছতে লাগল, কারণ সে জানত যে তর্ক করলে অর্জুনের রাগ আরও বেড়ে যাবে এবং এই অবস্থায় সে ঝগড়া করতে চায়নি। অর্জুন তার পকেট থেকে ফোন বের করল এবং স্ক্রিনে কিছু দেখতেই তার মুখে একটি হালকা হাসি ফুটে উঠল, যা মীরার জন্য ছিল না। মীরা আর চোখে দেখল যে স্ক্রিনে কারোর মেসেজ এসেছিল, কিন্তু অর্জুন সাথে সাথে ফোনটি উল্টো করে রেখে দিল, যেন সে কিছু লুকাচ্ছে। এই লুকোচুরি খেলা এখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং মীরার এমন মনে হচ্ছিল যেন সে নিজের বাড়িতেই এক অচেনা মানুষের সাথে বাস করছে, যে শারীরিকভাবে তো এখানে উপস্থিত, কিন্তু মন থেকে অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। মীরা সাহস সঞ্চার করে অর্জুনকে জিজ্ঞেস করল যে অফিসে সব ঠিক আছে কিনা, কারণ আজকাল সে অনেক দেরিতে বাড়ি ফিরছে। অর্জুন বিরক্ত হয়ে উত্তর দিল যে তুমি বাড়িতে বসে কি জানবে যে বাইরের দুনিয়ায় কত প্রতিযোগিতা এবং এই সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তাকে কত কাঠখড় পোড়াতে হয়। মীরার চোখে জল জমতে লাগল, কিন্তু সে তা বইতে দিল না, কারণ সে তার দুর্বলতা অর্জুনের সামনে প্রকাশ করতে চায়নি। সে উঠে বেডরুমের দিকে চলে গেল, যার ঠান্ডা চাদর তাকে আরও বেশি একাকিত্বের অনুভূতি দিত। বিছানায় শুয়ে সে তার পেটে বেড়ে ওঠা বাচ্চার নড়াচড়া অনুভব করল এবং মনে মনে তার কাছে ক্ষমা চাইল যে সে তাকে এমন এক বাবা দিচ্ছে যার কাছে নিজের পরিবারের জন্য সময়ই নেই। মীরার মনে পড়ল যে শাশুড়িমা সাবিত্রী দেবী বলেছিলেন যে বাচ্চা হওয়ার পর স্বামী স্ত্রীর মাঝের বন্ধন আরও মজবুত হয়ে যায়, কিন্তু এখানে তো সবকিছু বালির মতো হাত গলে বেরিয়ে যাচ্ছিল। সত্যিই কি বাচ্চা আসার পর অর্জুন বদলে যাবে, নাকি এই দূরত্ব এক খাঁদ হয়ে তাদের চিরকালের জন্য আলাদা করে দেবে? এই প্রশ্ন মীরাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। বাথরুমে জল পড়ার শব্দ আসছিল, যেখানে অর্জুন স্নান করছিল।
হয়তো সে তার শরীর থেকে সেই পরস্ত্রীর সুগন্ধ ধুয়ে ফেলার চেষ্টা করছিল। মীরার নজর অর্জুনের সেই কোটের ওপর পড়ল, যা সে সুফাই ছেড়ে এসেছিল, এবং এক অদৃশ্য শক্তি তাকে সেই কোট তল্লাশি চালাতে বাধ্য করল। সে কাঁপা হাতে কোটের পকেট তল্লাশাল, কিন্তু তাতে সিগারেটের প্যাকেট আর লাইটার ছাড়া আর কিছু মিলল না। মীরার নিজের এই কাজের ওপরই ঘৃণা জন্মালো, যে সে একজন গুপ্তচরের মতো নিজেরই স্বামীর জিনিসপত্র চেক করছে, কিন্তু বিশ্বাসের ভিত্তি তো কবে নড়ে গেছিল, এবং এখন তো শুধু সেই ইমারত ভেঙে পড়ার অপেক্ষা ছিল। সে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল এবং ছাদের দিকে তাকিয়ে রইল, যেখানে ঝাড়বাতির ছায়া কোনো ভীতিকর ছায়ার মতো দুলছিল। অর্জুন যখন স্নান করে বাইরে এলো, তখন সে মীরার দিকে না তাকিয়েই আলো নিভিয়ে দিল এবং বিছানার অপর প্রান্তে পাশ ফিরে শুয়ে পড়ল। দুজনের মাঝে বড়জোর 1 ফুটের দূরত্ব ছিল, কিন্তু মীরার কাছে সেই দূরত্ব মাইলের পর মাইল দীর্ঘ মনে হচ্ছিল, যা পার হওয়া এখন তার আয়ত্তের বাইরে ছিল। বাইরে বৃষ্টি এখন আরও প্রবল হয়ে গিয়েছিল এবং মেঘের গর্জন কোনো সতর্কবার্তার মতো প্রতিধ্বনিত হচ্ছিল। মীরা নিজের চোখ বন্ধ করল এবং ভগবান কৃষ্ণের মূর্তির ধ্যান করতে লাগল, যা সে তার বাপের বাড়ি থেকে এনেছিল, এবং সেটাই এখন তার একমাত্র ভরসা ছিল। সে ভাবতে লাগল যে তার কি নিজের মায়ের সাথে কথা বলা উচিত, নাকি এসবই তার মনের ভুল, যা গর্ভাবস্থার হরমোনের কারণে সৃষ্টি হচ্ছে। কিন্তু নারীদের ষষ্ঠ ইন্দ্রিয় কখনো মিথ্যা বলে না, এবং মীরার হৃদয় সাক্ষ্য দিচ্ছিল যে অর্জুনের জীবনে অন্য কেউ চলে এসেছে। সে সেই দিনগুলোর কথা মনে করতে লাগল যখন তাদের নতুন বিয়ে হয়েছিল এবং অর্জুন তার জন্য গজল গাইত আর ঘণ্টার পর ঘণ্টা তার হাত ধরে বসে থাকত। সেই অর্জুন এখন কোথায় হারিয়ে গেল? এটি এমন এক রহস্য ছিল যার উত্তর হয়তো আগামীকাল দিতে চলেছিল। মীরার ঘুম আসছিল না এবং সে কেবল অর্জুনের শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনছিল, যা এত শান্ত ছিল যেন সে কোনো অপরাধী করেনি। পুরুষদের কাছে কি বিশ্বস্ততার অর্থ এতটাই তুচ্ছ হয়, নাকি সমাজ তাদের এই ছাড় দিয়ে রেখেছে যে তারা নিজেদের ইচ্ছার মালিক? মীরা পাশ ফিরল এবং অর্জুনের পিঠের দিকে তাকালো, যা তার দিকে ঘোরানো ছিল, এবং তার মনে হলো যে এই পিঠ এখন আর তার ঢাল নয়, বরং এক দেয়াল হয়ে গেছে। সে ভাবল যে কাল সে অর্জুনের সাথে সরাসরি কথা বলবে এবং এই দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবে, তার পরিণতি যাই হোক না কেন। সে তার বাচ্চার জন্য একটি সত্য এবং সম্মানজনক জীবন চাইত, মিথ্যার ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা এই রাজপ্রাসাদ নয়। মীরার মনে এক অদ্ভুত দৃঢ়তা জেগে উঠল, যা হয়তো একজন মা হওয়ার খাতিরে তার মধ্যে এসেছিল। সে জানত না যে আগামীকাল তার জন্য কি নতুন বিপদ নিয়ে আসবে, কিন্তু সে এতটুকু জানত যে সে এখন আর চুপ করে থাকবে না। রাতের নিস্তব্ধতায় অর্জুনের ফোন আরও একবার বেজে উঠল, কিন্তু এবার সে তা তুলল না এবং তা বাজতেই থাকল। সেই হালকা আলোতে মীরা দেখল যে স্ক্রিনে কোনো এক কাব্যা নাম জলজল করছিল এবং তার সাথে একটি হার্ট ইমোজি দেওয়া ছিল। মীরার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল এবং তার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। তার পুরো শরীর অসাড় হয়ে গেল এবং চোখ থেকে অশ্রুর ধারা বইতে শুরু করল, যা বালিশ ভেজাতে লাগল। এখন সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল যে সেই অচেনা সুগন্ধ এবং সেই গভীর রাতের মিটিংগুলো সব মিথ্যা ছিল। মীরার হৃদয় টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু সে কোনো শব্দ করল না, কারণ কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ নিশ্চুপ হয়ে যায়। সেই রাত মীরার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল, যেখানে সে তার সংসার ভেঙে যাওয়ার শোক পালন করেছিল। সে স্থির করল যে সে এই প্রতারণা আর সহ্য করবে না এবং নিজের অধিকারের জন্য লড়বে। বৃষ্টি এখন থেমে গিয়েছিল, কিন্তু মীরার চোখের বর্ষণ থামার নাম নিচ্ছিল না। সে কেবল সকালের অপেক্ষা করছিল, যখন সূর্যের প্রথম কিরণের সাথে সে এই অন্ধকার ভেদ করে সত্যের মুখোমুখি হবে। তার এখনও এই ধারণা ছিল না যে ভাগ্য তার জন্য ভবিষ্যতে কি লিখে রেখেছে এবং এই লড়াই তাকে কোন পর্যায় পর্যন্ত নিয়ে যাবে যেখান থেকে ফেরার কোনো রাস্তা থাকবে না। এ তো কেবল সেই প্রলয়ের শুরু ছিল, যা সিংহানিয়া পরিবারের ভিত্তি নাড়িয়ে দিতে চলেছিল। সিংহানিয়া সদন আজ কোনো কোণের মতো সাজানো ছিল এবং গাদা ও জুঁই ফুলের সুবাস পুরো পরিবেশকে সুরভিত করে তুলেছিল। বান্দ্রার এই সবচেয়ে বিলাসবহুল বাংলোর সদর দরজায় সানাইবাদকরা মঙ্গল ধ্বনি বাজাচ্ছিল, যা আগত অতিথিদের স্বাগত জানাচ্ছিল। আজ মীরার স্বাদ ভক্ষণের অনুষ্ঠান ছিল, যা সমাজের চোখে একটি জমকালা উৎসব হিসেবে উপস্থাপন করা হচ্ছিল। চাকর বাকররা এদিক ওদিক ছুটাছুটি করছিল এবং প্রতিটি কোণ চকচকে করা হচ্ছিল, যাতে সিংহানিয়া পরিবারের শানে কোনো ঘাটতি না থেকে যায়। কিন্তু এই ঝলমলে আলো এবং ফুলের সাজসজ্জার মাঝে মীরার মন এমন এক অন্ধকার কোণে লুকিয়েছিল, যেখানে আশার কোনো কিরণ পৌঁছতে পারছিল না। সে নিজের ঘরে আয়নার সামনে বসেছিল এবং মেকআপ আর্টিস্ট তার মুখে খুশির মুখোশ পরাতে ব্যস্ত ছিল। মীরা একটি ভারী বেনারসি শাড়ি পরেছিল, যার ওজন তার মনের বোঝার চেয়ে কমই ছিল। তার গলায় হীরের হাড় এবং হাতে সোনার কাকন ছিল, যা তার কাছে হাত করার মতো আটকে থাকা অনুভব হচ্ছিল। শাশুড়িমা সাবিত্রী দেবী ঘরে প্রবেশ করলেন এবং তার তীক্ষ্ণ নজর মীরার সাজগোজের পর্যবেক্ষণ করল, যেন সে কোনো বস্তু যাকে প্রদর্শনীর জন্য প্রস্তুত করা হচ্ছে।
তিনি মীরার কপালে নজরের কালো টিপ পরিয়ে দিলেন এবং কঠোর কণ্ঠে নির্দেশ দিলেন যে আজ চেহারায় কোনো বিষণ্ণতা থাকা চলবে না, কারণ শহরের বড় বড় মানুষ এবং সাংবাদিকরা আসতে চলেছেন। মীরা মাথা নিচু করে সম্মতি জানালো, কারণ এই বাড়িতে পুত্রবধূদের নিজের ইচ্ছা চালানোর কোনো অধিকার ছিল না এবং প্রশ্ন করা তো দূরের কথা ছিল। নিচে হলে অতিথিদের ভিড় জমে গিয়েছিল এবং মুম্বাইয়ের অভিজাত সমাজের নারীরা তাদের দামি শাড়ি ও গহনার প্রদর্শন করছিল। সবাই সিংঘানিয়া বংশের উত্তরাধিকারী আসার খুশিতে অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু এই অভিনন্দনে আপনত্বের চেয়ে লোক দেখানো ভাব বেশি ছিল। মীরাকে যখন সিঁড়ি দিয়ে নিচে আনা হলো, তখন সবার নজর তার উপর আটকে গেল এবং ফিসফিসানি শুরু হলো যে অর্জুনের স্ত্রী কতটা ভাগ্যবতী। মীরা ধীরে ধীরে হাঁটছিল এবং প্রতি পদক্ষেপে তার গত রাতের সেই ঘটনার কথা মনে পড়ছিল, যখন সে অর্জুনের ফোনে কাব্যার নাম দেখেছিল। সেই নাম তার হৃদয়ে কোনো উত্তপ্ত লোহার মতো খোদাই হয়ে গিয়েছিল এবং আজ সেই হৃদয়ে হাত রেখেই তাকে হাসতে হচ্ছিল। অর্জুন হলের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এবং অতিথিদের সাথে হাত মেলাতে মেলাতে তার আকর্ষণীয় ব্যক্তিত্বের জাদু ছড়াচ্ছিল। সে একটি শেরওয়ানি পরেছিল, যাতে তাকে কোনো রাজকুমারের চেয়ে কম মনে হচ্ছিল না। কিন্তু মীরা জানত যে এই রাজকুমারের ভেতরে এমন এক মানুষ আছে যে নিজেরই স্ত্রীর সাথে প্রতারণা করছে। মীরা তার কাছাকাছি পৌঁছতেই অর্জুন এগিয়ে এসে তার হাত ধরে ফেলল এবং ক্যামেরার সামনে একজন আদর্শ স্বামী হওয়ার নাটক শুরু করে দিল। তার হাতের তালু ঠান্ডা ছিল এবং সেই স্পর্শে সেই উষ্ণতা ছিল না যা একসময় মীরাকে সুরক্ষার অনুভূতি দিত। অর্জুন মীরার কানে ফিসফিস করে বলল যে হাসতে থাকো, আর কোনো নাটক করো না। এই কথাগুলো কোনো হুমকির মতো ছিল, যা মীরার শির দ্বারায় শিহরণ জাগিয়ে তুলল। অনুষ্ঠান শুরু হলো এবং মীরাকে একটি সাজানো দোলনায় বসানো হলো, যার চারপাশে নারীরা মঙ্গল গীতি গাইছিল। একের পর এক সব আত্মীয়রা এলো এবং তারা মীরার কোলে ফল, শুকনো ফল এবং নারকেল রেখে তাকে আশীর্বাদ করল। সাবিত্রী দেবী সবচেয়ে বড় নারকেল এবং রূপার মুদ্রা মীরার কোলে রেখে জোর গলায় বললেন যে তার নাতিই চাই, যে এই সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে। মীরার মনে হলো যেন সে কেবল একটি যন্ত্র, যার কাজ শুধু একজন উত্তরাধিকারীর জন্ম দেওয়া, এবং তার নিজের আবেগ বা ইচ্ছার কোনো মূল্য নেই। তার চোখে জল আসার জন্য ব্যাকুল ছিল, কিন্তু সে চোখের পলক ফেলে তা আটকে দিল, কারণ সে হাসির পাত্র হতে চায়নি। এরই মাঝে অর্জুন তার ফোন চেক করার জন্য একটু পাশে সরে গেল, কিন্তু তার নজর বারবার সদর দরজার দিকে যাচ্ছিল। মীরা দোলনায় বসে সব দেখছিল, যে কিভাবে অর্জুনের মনোযোগ অনুষ্ঠানে নয় বরং অন্য কোথাও রয়েছে। সে দেখল যে অর্জুনের চেহারায় একটা চাপা উত্তেজনা রয়েছে এবং সে বারবার নিজের ঘড়ি দেখছে, যেন তার কোথাও যাওয়ার তাড়া রয়েছে। অতিথিদের শোরগোল এবং হাসাহাসির মাঝে মীরা অর্জুনের এই অস্থিরতা পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে কি কাব্যার অপেক্ষা করছিল, নাকি তার সাথে দেখা করতে যাওয়ার তাড়া ছিল? এই প্রশ্ন মীরার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছিল। হঠাৎ অর্জুন তার ফোনটি দোলনার কাছে রাখা একটি টেবিলে রেখে দিল এবং এক অতিথির সাথে কোলাকুলি করার জন্য এগিয়ে গেল। তখনই স্ক্রিন জ্বলে উঠল এবং মীরার নজর সেদিকে পড়ল, কারণ সে তার খুব কাছেই ছিল। স্ক্রিনে একটি মেসেজ ভেসে উঠল, যাতে লেখা ছিল যে আমি তোমার অপেক্ষা করছি এবং আজ আমার তোমাকে প্রয়োজন। মীরার বুক কেঁপে উঠল এবং তার হাত থেকে কোলে রাখা একটি আপেল নিচে পড়ে গেল। সে দ্রুত নিচু হয়ে সেটি তুলে নিল, যাতে কারো নজর সেই মেসেজের দিকে না যায়। সেই একটি বাক্য মীরার অবশিষ্ট ভুল ধারণাও ভেঙে দিল এবং তার বিশ্বাস হয়ে গেল যে অর্জুনের শরীর এখানে থাকলেও তার আত্মা সেই অন্য নারীর কাছে বন্ধক রাখা হয়ে গেছে। ফটোগ্রাফার ডাক দিল যে স্যার, একটু ম্যাডামের কাছে আসুন, একটি ভালো ছবি তুলতে হবে। অর্জুন সাথে সাথে মীরার কাছে এলো এবং তার কাঁধে হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে লাগল। মীরার কাছে অর্জুনের স্পর্শ এখন কোনো বিষাক্ত সাপের বুকে হাঁটার মতো অনুভূত হচ্ছিল এবং তার গা গুলিয়ে উঠল। সে চিৎকার করে সবাইকে সত্যিটা বলতে চেয়েছিল যে দেখো, এই যে মানুষটা দেবতা সেজে ঘুরছে, সে আসলে কত বড় ভণ্ড। কিন্তু সংস্কার আর পরিবারের সম্মানের শেকল তার পায়ে জড়ানো ছিল, যা তাকে এমনটা করতে বাধা দিচ্ছিল। সেও মিথ্যে হাসি মেখে নিল এবং ক্যামেরার ফ্ল্যাশ সেই মিথ্যেকে চিরকালের জন্য বন্দী করে নিল। খাওয়া দাওয়া শুরু হলো এবং অতিথিরা নানা ধরনের খাবারের আনন্দ নিতে শুরু করল, কিন্তু মীরার গলা দিয়ে এক ঢোক জলও নামছিল না। লোকেরা বলাবলি করছিল যে মীরা পূর্বজন্মে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিল, যার জন্য সে এমন রাজার মতো স্বামী এবং এত বড় বাড়ি পেয়েছে। মীরা মনে মনে ভাবছিল যে এটি পুণ্য নয়, বরং কোনো পুরনো অভিশাপ যা সে এ জন্মে ভোগ করছে। তার পেটে বেড়ে ওঠা বাচ্চা হয়তো তার মায়ের অস্থিরতা অনুভব করছিল,
কারণ সে জোরে লাথি মারল। মীরা তার পেটে হাত বোলালো এবং বাচ্চাকে শান্ত করার চেষ্টা করল, যেন বলছিল যে বাছা, দুনিয়া খুব নিষ্ঠুর এবং আমাদের সাবধানে থাকতে হবে। সাবিত্রী দেবী অতিথিদের মাঝে নিজের পুত্রবধূর প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছিলেন, যে কিভাবে মীরা ঘর সামলে রেখেছে এবং সে কতটা সংস্কারী। এসব শুনে মীরার হাসি পাচ্ছিল, কারণ বাস্তবতা হল এই বাড়িতে তার অবস্থান একটি সাজানো পুতুলের চেয়ে বেশি কিছু ছিল না। তার মনে পড়ল কিভাবে বিয়ের আগে তার বাবা বলেছিলেন যে বড় বাড়িতে যাচ্ছ মা, সেখানে রাজত্ব করবে। আজ যদি বাবা দেখতেন যে তার মেয়ে রাজত্ব নয় বরং চোখের জলের বিষ পান করছে, তবে তার হৃদয় ভেঙে যেত। মীরা সিদ্ধান্ত নিল যে সে তার বাবা মাকে এই দুঃখের বিন্দু বিসর্গও জানতে দেবে না। সন্ধে নামতে শুরু করল এবং অতিথিরা এক একে বিদায় নিতে লাগল, আর বাড়ির কোলাহল ধীরে ধীরে নিস্তব্ধতায় পরিণত হতে লাগল। চাকররা পরিষ্কার করতে শুরু করল এবং ছড়িয়ে থাকা ফুলগুলো গোছাতে লাগল, যা এখন শুকিয়ে গিয়েছিল, ঠিক মীরার স্বপ্নের মতো। অর্জুন তার শেরওয়ানি খুলে সোফায় ছুড়ে দিল এবং ঢিলেঢালা জামাকাপড় পরে কোথাও বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। মীরা সাহস করে জিজ্ঞেস করল যে আজকের দিনেও তুমি বাইরে যাচ্ছ, অথচ আজ তো বাড়িতে থাকা উচিত ছিল। অর্জুন জুতো পরতে পরতে না তাকিয়েই উত্তর দিল যে একটা খুব জরুরি চুক্তি আছে যা আজই চূড়ান্ত হতে হবে, আর যদি না যাই তবে কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। মীরা জানত যে এই চুক্তি ব্যবসার নয়, বরং অন্য কোনো সম্পর্কের। সে অর্জুনের পথ আটকালো এবং তার চোখে চোখ রেখে বলল যে এই চুক্তি কি কাব্যার সাথে? অর্জুনের হাত থেমে গেল এবং সে প্রথমবারের মতো মীরার দিকে তাকালো, যার মধ্যে বিস্ময় ও রাগ দুটোই ছিল। সে মীরার কাঁধ জোরে চেপে ধরল এবং বলল যে আমার গুপ্তচর বৃত্তি করা বন্ধ করো, না হলে এর পরিণতি ভালো হবে না। অর্জুনের চোখে বন্যতা ছিল, যা দেখে মীরা এক কদম পিছিয়ে গেল। সে কখনো ভাবেনি যে অর্জুন তার গায়ে হাতও তুলতে পারে বা তাকে ভয় দেখাতে পারে। অর্জুন রাগে পা ঠুকতে ঠুকতে বাইরে বেরিয়ে গেল এবং তার গাড়ি চালু করে দ্রুত গতিতে গেটের বাইরে চলে গেল। মীরা সেখানেই দরজায় দাঁড়িয়ে রইল এবং তার চোখ দিয়ে বাঁধভাঙা জলের ধারা নেমে এলো। আজকের দিনটি, যা তার জীবনের সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল, তা সবচেয়ে দুঃখের দিন হয়ে দাঁড়িয়েছিল। সে তার ভারী হাড় খুলে ছুঁড়ে ফেলে দিল এবং মাটিতে বসে কাঁদতে লাগল। বাড়িতে এতটা নিস্তব্ধতা ছিল যে তার কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু শোনার মতো কেউ ছিল না। সাবিত্রী দেবী নিজের ঘরে চলে গিয়েছিলেন এবং চাকররা নিজেদের কাজে ব্যস্ত ছিল। মীরা উঠল এবং ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নিজের ঘরে গেল, যেখানে এখন তার দম বন্ধ লাগছিল। সে জানালা খুলল এবং ঠান্ডা বাতাসের ঝাপটা তার ভিজে যাওয়া গাল স্পর্শ করল। নিচে রাস্তায় গাড়ির সারি ছিল এবং শহর নিজের গতিতে ছুটছিল। মীরা ভাবল যে তার জীবনের সফর কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি সে কোনো নতুন শুরু করতে পারবে। তার পেটে আরও একবার নড়াচড়া হলো এবং সে অনুভব করল যে সে একা নয়, তার কাছে তার সন্তান রয়েছে, যার জন্য তাকে বাঁচতে হবে এবং লড়তে হবে। সেই রাতে মীরা খাবার খেল না এবং খালি পেটেই বিছানায় শুয়ে পড়ল। তার বারবার সেই মেসেজের কথা মনে পড়ছিল এবং অর্জুনের সেই রাগ, যা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। সে ঠিক করল যে এখন সে আর চুপ থাকবে না এবং কাল যখন অর্জুন ফিরে আসবে তখন সে তার সাথে এসপার ওসপার কথা বলবে। এই সম্পর্ক টিকুক বা ভাঙুক, তার এখন সত্য জানা প্রয়োজন ছিল। সে জানত না যে তার এই সিদ্ধান্ত এমন এক ঝড়কে আমন্ত্রণ জানাচ্ছে যা সব কিছু ধ্বংস করে দেবে। কিন্তু একজন নারী যখন সংকল্প করে নেয়, তখন সে কোনো পরিণতিতেই ভয় পায় না। ঘরে অন্ধকার ছিল এবং মীরার খোলা চোখে ভবিষ্যতের চিন্তারা ভাসছিল। তার ভয় লাগছিল যে অর্জুন হয়তো তাকে ছেড়ে দেবে, কিন্তু তারপর সে ভাবল যে স্বামী কাছে থেকেও তার নয়, তার চলে যাওয়ার কিসের দুঃখ। সে ভগবানের কাছে শক্তি চাইল যেন সে আগত সময়ের মোকাবিলা করতে পারে। বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং বিদ্যুতের চমক মীরার ভেতরে চলতে থাকা যুদ্ধের সাক্ষ্য দিচ্ছিল। এই ঝোড়ো রাত এক বড় দুর্ঘটনার সংকেত দিচ্ছিল, যা সিংহানিয়া পরিবারের ভাগ্য বদলে দিতে চলেছিল। মুম্বাইয়ের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং তার ভয়াবহ প্রতিধ্বনি সিংহানিয়া ভিলার দেয়াল কাঁপিয়ে দিচ্ছিল, যা মীরার হৃদস্পন্দনের সাথে এক ভীতিকর তাল মেলাচ্ছিল। রাত 2টা বেজে গিয়েছিল এবং মুষলধারে বৃষ্টি শহরের গতি থামিয়ে দিয়েছিল, কিন্তু মীরার অস্থিরতা বেড়েই চলেছিল। সে ওপরতলার বারান্দায় বারবার পায়চারা করছিল এবং তার নজর বারবার সেই সুবিশাল ঘোরানো সিঁড়ির দিকে যাচ্ছিল, যা নিচে সদর দরজার দিকে নেমেছে। আজ মীরা ঠিক করে নিয়েছিল যে সে ঘুমোবে না এবং যতক্ষণ না অর্জুন বাড়ি ফিরছে আর তার কাছ থেকে সব প্রশ্নের উত্তর না পাওয়া যাচ্ছে, সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে না। বাতাসের তীব্র ঝাপটা জানালায় আছড়ে পড়ছিল, যেন প্রকৃতিও আজ রাতে ঘটতে চলা কোনো বড় দুর্ঘটনার সংকেত দিচ্ছিল।
তখনই নিচে ভারী ওক কাঠের দরজা খোলার আওয়াজ এলো এবং তার সাথেই ঝোড়ো হাওয়ার এক ঝাপটা ঘরের ভেতর প্রবেশ করল, যা হলে জ্বলতে থাকা ঝাড়বাতিকেও নাড়িয়ে দিল। মীরা সাথে সাথে সিঁড়ির রেলিংয়ের কাছে গেল এবং নিচে উঁকি দিল, যেখানে অর্জুন দাঁড়িয়েছিল এবং সে পুরোপুরি ভিজে গিয়েছিল। সে নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না এবং সে ভরসা পাওয়ার জন্য কাছে রাখা কনসোল টেবিলটি ধরে রেখেছিল, যার ফলে তার উপর রাখা একটি দামি ফুলদানি পড়ে চুরমার হয়ে গেল। কাচের তীব্র আওয়াজ বাড়ির নিস্তব্ধতা চিড়ে দিল, কিন্তু অর্জুনের এতে কোনো যায় এলো না এবং সে নেশায় চুর হয়ে কিছু বিড়বিড় করছিল। মীরা একটি গভীর শ্বাস নিল এবং নিজের মুষ্টি শক্ত করল, কারণ আজ তাকে নিজের স্বামীর এই রূপের মোকাবিলা করতেই হতো। মীরা দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগল, কিন্তু অর্ধেক রাস্তায় গিয়েই থেমে গেল যখন সে অর্জুনের অবস্থা কাছ থেকে দেখল, যা যে কোনো স্ত্রীর জন্য এক দুঃস্বপ্নের মতো ছিল। অর্জুনের সাদা শার্ট বৃষ্টির জলে ভিজে তার শরীরের সাথে লেপ্টে ছিল এবং তার উপর জায়গায় জায়গায় কাদার দাগ ছিল, কিন্তু যে দাগ মীরার চোখে সবচেয়ে বেশি বিঁধল তা অন্য কিছুই ছিল। অর্জুনের কলারের উপর এবং তার ঘাড়ের কাছে গাঢ় লাল রঙের লিপস্টিকের একটি স্পষ্ট দাগ ছিল, যা চিৎকার করে তার প্রতারণার সাক্ষ্য দিচ্ছিল। এছাড়া তার পোশাক থেকে দামি মদ এবং সেই পরস্ত্রীর পারফিউমের সুগন্ধ আসছিল, যা গতরাতে মীরা অনুভব করেছিল। এই দৃশ্য দেখে মীরার পায়ের তলা মাটি সরে গেল এবং তার মনে হলো যেন কেউ তার হৃদয়ে বের করে পিষে দিয়েছে। অর্জুন মাথা তুলে ওপরে তাকালো এবং মীরাকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল, যা নেশার কারণে আরও ঘৃণ্য লাগছিল। সে জড়ানো গলায় বলল যে তুমি এখনও জেগে আছো এবং আমার গুপ্তচরবৃত্তি করছো, অথচ তোমার বিশ্রাম নেওয়া উচিত ছিল। মীরার ধৈর্যের বাঁধ এখন পুরোপুরি ভেঙে গিয়েছিল এবং সে কাঁপা গলায় জিজ্ঞেস করল যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, আর এসব কি? অর্জুন হাত ঝটকে বলল যে আমার তোমাকে কোনো সাফাই দেওয়ার দরকার নেই এবং আমি নিজের ইচ্ছার মালিক। তার এই ব্যবহার মীরার আত্মসম্মানের ওপর এক সজোরে চড় ছিল, যা সে এখন আর সহ্য করতে পারছিল না। মীরা নিজের ফোন বের করল এবং সেই মেসেজটি খুলে অর্জুনের সামনে ধরল, যা সে কাল সাধভক্ষণের অনুষ্ঠানের সময় দেখেছিল। সে কঠোর ভাষায় জিজ্ঞেস করল যে কাব্যাকে এবং তার সাথে তোমার কি সম্পর্ক, যার জন্য তুমি নিজের গর্ভবতী স্ত্রীকে ছেড়ে তার কাছে চলে গেলে। অর্জুন ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু তার ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং সে সিঁড়ির রেলিংয়ের সাথে ধাক্কা খেল। সে রাগে মীরার দিকে তাকালো এবং চিৎকার করে বলল যে হ্যাঁ, আমার কাব্যার সাথে অ্যাফেয়ার রয়েছে, কারণ সে আমাকে বোঝে এবং তুমি কেবল একটি বোঝা, যাকে আমি আমার পরিবারের জন্যে পুষে রেখেছি। এই কথাগুলো মীরার কানে গলানো সীসার মতো প্রবেশ করল এবং তার আত্মাকে ক্ষতবিক্ষত করে দিল। মীরা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে মানুষকে সে নিজের সবকিছু মেনে নিয়েছিল, সে এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে। সে কাঁদতে কাঁদতে বলল যে আমি তোমার জন্য কি না করেছি, নিজের কেরিয়ার ছেড়ে দিয়েছি আর নিজের স্বপ্নগুলো ত্যাগ করেছি যাতে তোমার সংসার সাজাতে পারি। অর্জুন হাসল এবং তার হাসিতে পাগলামি ছিল। সে বলল যে তুমি যা করেছ তা তোমার দায়িত্ব ছিল এবং তার বদলে আমি তোমাকে এই রাজপ্রাসাদ আর এই আরাম আয়েশ দিয়েছি, তো এখন আর কি চাই তোমার? অর্জুনের কথা শুনে মীরার মনে হলো যে সে এমন এক মানুষের সাথে থাকছিল যার বুকে হৃদয় নয় বরং পাথর রয়েছে। তার মাথা ঘুরতে লাগল এবং সে নিজের চোখের সামনে অন্ধকার নেমে আসতে অনুভব করল। দুজনের মাঝের তর্ক এখন ঝগড়ার রূপ নিয়েছিল এবং তাদের গলার আওয়াজ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু বৃষ্টির শব্দের মাঝে তা বাইরে যেতে পারছিল না। মীরা চিৎকার করে বলল যে আমি এই সম্পর্ক ভেঙে দেব এবং নিজের বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যাব, কারণ আমি তাকে এমন এক বাবার ছায়ায় মানুষ করতে চাই না। এই কথা শুনে অর্জুনের নেশা যেন আরও বেড়ে গেল এবং সে দ্রুত সেই সিঁড়ি বেয়ে উঠতে লাগল যেখানে মীরা দাঁড়িয়েছিল। সে মীরার কাছে এসে তার হাত চেপে ধরল এবং তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল যে তুমি কোথাও যাবে না আর আমার বাচ্চা এখানেই থাকবে, কারণ সে সিংহানিয়া বংশের উত্তরাধিকারী। অর্জুনের বাঁধন এতটা শক্ত ছিল যে মীরার হাতে দাগ পড়ে গেল এবং সে ব্যথায় কোঁকিয়ে উঠল। মীরা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল এবং অর্জুনকে ধাক্কা দিল যাতে সে তার থেকে দূরে যেতে পারে। অর্জুন নেশায় চুর ছিল, এই কারণেই সে একটু পিছিয়ে টলে পড়েছিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয় এবং রাগে মীরার দিকে তেড়ে যায়। তার চোখে তখন বন্যতা নেমে এসেছিল এবং সে তার 7 মাসের গর্ভবতী স্ত্রীর সাথে কি করছে সে সম্পর্কে তার বিন্দুমাত্র হুঁশ ছিল না। সে চিৎকার করে বলল যে তুমি আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছ, তোমার এত সাহস হলো কি করে? মীরা ভয়ে পিছিয়ে যেতে লাগল এবং সে বুঝতে পারল যে সে সিঁড়ির একেবারে কিনারে দাঁড়িয়ে আছে। তার বুক জোরে জোরে কাঁপছিল এবং সে নিজের ও নিজের সন্তানের জীবনের ঝুঁকি অনুভব করতে লাগল। ঠিক তখনই বিদ্যুৎ চমকালো এবং তার তীব্র আলোতে মীরা অর্জুনের মুখ দেখতে পেল, যা সেই মুহূর্তে কোনো রাক্ষসের মতো দেখাচ্ছিল।
মীরা ঘাবড়ে গিয়ে আরও এক কদম পেছনে সরে গেল, কিন্তু তার পা শাড়ির আঁচলে আটকে গেল। তার ভারসাম্য নষ্ট হলো এবং সে শূন্যে ভেসে গেল। বাঁচার জন্য সে অর্জুনের দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু অর্জুন সেই সময় রাগে এতটাই অন্ধ ছিল যে সে কিছুই বুঝতে পারল না, বা হয়তো বুঝতে তার বড্ড দেরি হয়ে গেল। মীরার হাত শূন্যেই রয়ে গেল এবং তার মুখ থেকে এক হৃদয়বিদারক চিৎকার বেরিয়ে এলো, যা পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। সে মার্বেলের সেই শক্ত এবং ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে পড়ে যেতে লাগল। মীরার শরীর একের পর এক সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে গড়িয়ে পড়তে লাগল, এবং প্রতিটি ধাক্কার সাথে তার হাড় ভাঙার ভয়ানক শব্দ আসছিল। তার পেট, যা এখন বেশ বড় হয়ে গিয়েছিল, বারবার পাথরের সিঁড়িতে আছড়ে পড়ছিল। এই দৃশ্য এতটাই ভয়ানক ছিল যে কেউ দেখলে তার আত্মা কেঁপে উঠত। মীরা তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের পেট দুহাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করল, কিন্তু মাধ্যাকর্ষণ এবং পড়ার গতির কাছে তার মাতৃত্ব অসহায় হয়ে পড়ল। শেষে সে এক বিকট শব্দের সাথে নিজে হলের মেঝেতে গিয়ে পড়ল, এবং তারপরে এক নিস্তব্ধতা নেমে এলো, যা মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। অর্জুন সিঁড়ির ওপরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল, এবং তার নেশা এক মুহূর্তেই উবে গেল। তার চোখের সামনে এইমাত্র যা ঘটল সে তা বিশ্বাস করতে পারছিল না। সে কাঁপতে কাঁপতে নিচে তাকালো, যেখানে মীরা একটা অদ্ভুত ভঙ্গিতে পড়েছিল, এবং তার শরীরে কোনো নড়াচড়া ছিল না। তার মাথার নিচ থেকে এবং তার পায়ের কাছ থেকে গাঢ় লাল রক্ত বইতে শুরু করেছিল, যা সাদা ইটালিয়ান মার্বেলের উপর দ্রুত ছড়িয়ে পড়ছিল। সেই লাল রং অর্জুনের চোখে বিঁধতে লাগল, এবং নিজের ভুলের অনুভূতি হতেই তার গলা থেকে পশুর মতো এক চিৎকার বেরিয়ে এলো। সে দৌড়ে নিচে এলো এবং মীরার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপতে থাকা হাতে মীরার মুখ সোজা করল, যা সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, এবং তার কপাল থেকে রক্ত গড়িয়ে তার চোখে যাচ্ছিল। অর্জুন পাগলের মতো মীরার নাম ধরে ডাকল এবং তাকে জ্ঞান ফেরানোর জন্য তার গালে থাপ্পড় দিল, কিন্তু মীরার দিক থেকে কোনো সাড়া এলো না। তার শরীর ঠান্ডা হয়ে আসছিল এবং তার শ্বাস আটকে আসছিল। অর্জুনের নজর মীরার পেটের দিকে গেল, এবং সে বুঝতে পারল যে নিজের হাতে সে তার বংশ এবং নিজের ভালোবাসা দুটোরই কী দশা করেছে। সে অঝরে কাঁদতে লাগল এবং সাহায্যের জন্য চিৎকার করতে লাগল, কিন্তু তার আওয়াজ তার নিজের গলাতেই আটকে গেল। বাড়ির চাকর এবং রাঁধুনি গোলমাল শুনে দৌড়ে এলো, এবং এই দৃশ্য দেখে তারা আঁতকে উঠল। সাবিত্রী দেবীও তার ঘর থেকে বেরিয়ে এলেন, এবং যখন তিনি তার পুত্রবধূকে রক্তে ভাসতে দেখলেন, তখন তিনি সেখানেই সিঁড়িতে বসে পড়লেন এবং নিজের বুক চাপড়াতে লাগলেন। পুরো বাড়ি শোকে ডুবে গেল, এবং সব দিক থেকে কেবল কান্না আর চিৎকারের আওয়াজ আসতে লাগল। অর্জুন চাকরকে অ্যাম্বুলেন্স ডাকার নির্দেশ দিল এবং নিজে নিজের শার্ট খুলে মীরার গড়িয়ে পড়া রক্ত আটকানোর চেষ্টা করতে লাগল। তার পুরো শরীর রক্তে মেখে গিয়েছিল এবং তার হাত কাঁপছিল। তার বারবার মীরার সেই কথাগুলো মনে পড়ছিল যে সে নিজের সন্তানকে নিয়ে চলে যাবে, আর এখন তার ভয় হচ্ছিল যে মীরা সত্যি সত্যি তাকে ছেড়ে না চলে যায়। সময় যেন থেমে গিয়েছিল, এবং অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করাটা অর্জুনের জন্য নরকের মতো ছিল। সে মীরাকে নিজের কোলে তুলে নিল এবং তার কানে বিড়বিড় করে বলতে লাগলো যে আমাকে মাফ করে দাও, আমি খুব খারাপ, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে যেও না। মীরার চোখ আধা খোলা ছিল এবং সে অর্জুনকে দেখছিল, কিন্তু সেই চোখে এখন আর ভালোবাসা ছিল না, বরং কেবল যন্ত্রণা এবং এক শূন্যতা ছিল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার মুখ থেকে কেবল রক্তের একটা বুদবুদ বেরিয়ে এলো। অর্জুনের মন ভেঙে যাচ্ছিল, আর সে ভগবানের কাছে প্রার্থনা করছিল যে চাইলে তার প্রাণ নিয়ে নাও, কিন্তু মীরা আর সন্তানকে বাঁচিয়ে দাও। কিন্তু ভগবান হয়তো আজ তার কথা শোনার মেজাজে ছিলেন না, কারণ পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ শোনা গেল, এবং কিছু মুহূর্তের মধ্যেই প্যারামেডিকরা স্ট্রেচার নিয়ে ভেতরে ছুটে এলো। তারা তাড়াতাড়ি মীরাকে পরীক্ষা করল এবং তাকে স্ট্রেচারে শুইয়ে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল। অর্জুনও তাদের সাথে অ্যাম্বুলেন্সে উঠে পড়ল এবং মীরার হাত শক্ত করে ধরে রাখল, যা এখন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। অ্যাম্বুলেন্স বৃষ্টি চিরে হাসপাতালের দিকে ছুটল, এবং অর্জুন এক দৃষ্টে মীরার মুখের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল তার জীবনের ঘটনাগুলো পেছন দিকে ঘুরে যাচ্ছে, এবং সে দেখছিল কিভাবে সে নিজের সুখগুলোকে নিজের পায়ের তলায় পিষ্ট করে দিয়েছে।
কাব্যের নেশা এখন পুরোপুরি কেটে গিয়েছিল এবং তার জায়গা কেবল অনুশোচনা নিয়েছিল। সারা রাস্তা অর্জুন মীরার সাথে কথা বলে চলল, যেন সে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করছিল। সে তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তাদের সন্তান আসতে চলেছে এবং তাদের দুজনকে মিলে তাকে স্বাগত জানাতে হবে। কিন্তু মীরা অজ্ঞান ছিল এবং তার হাতের বাঁধন ঢিলা হয়ে আসছিল। অ্যাম্বুলেন্সে থাকা মেশিনগুলোর বিপ বিপ আওয়াজ অর্জুনের মাথায় হাতুড়ির মতো বাজছিল। তার অনুভব হচ্ছিল যে কেবল মীরাই মারা যাচ্ছে না, বরং তার সাথে অর্জুনের সেই অংশটাও মারা যাচ্ছে যা একসময় মানুষ ছিল। তার মায়ের অনেক কথা মনে পড়ছিল যে কর্মের ফল এই জন্মেই পাওয়া যায়, আর আজ সে সেই ফল পাচ্ছিল। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা মীরাকে জরুরি বিভাগে নিয়ে গেল এবং অর্জুনকে বাইরেই আটকে দেওয়া হলো। সে অপারেশন থিয়েটারের দরজায় পাগলের মতো দাঁড়িয়েছিল এবং ভেতর থেকে আসা প্রতিটি আওয়াজ শোনার চেষ্টা করছিল। তার জামা কাপড় রক্তে মাখা ছিল এবং লোকেরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল, কিন্তু সে কারো তোয়াক্কা করছিল না। সে কেবল সেই লাল বাতির দিকে তাকিয়েছিল যা অপারেশন থিয়েটারের বাইরে জ্বলছিল এবং যা তার জীবন আর মৃত্যুর মাঝখানের ফয়সালা করতে যাচ্ছিল। সাবিত্রী দেবীও পেছনের গাড়ি করে হাসপাতালে পৌঁছে গেলেন এবং তিনি এসেই অর্জুনকে একটা সজোরে থাপ্পড় মারলেন। সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বললেন যে তুই আমার নাতিকে মেরে ফেলেছিস আর তুই তোর বংশ ধ্বংস করে দিয়েছিস। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে মার খেতে লাগল, কারণ সে জানত যে সে এটারই যোগ্য। সে মাটিতে বসে পড়ল এবং নিজের মাথা দুই হাত দিয়ে ধরে রাখল। তার চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছিল যখন মীরা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। সেই আওয়াজ যখন তার শরীর মেঝের সাথে ধাক্কা খেয়েছিল, তা এবার সারা জীবন তাকে তাড়া করে বেড়াবে। সে নিজের পকেট থেকে ফোন বের করল এবং সেটা দেওয়ালে ছুঁড়ে মারল, যার ফলে সেটা ভেঙে চুরমার হয়ে গেল। সে সেই যোগাযোগ ছিন্ন করতে চাইছিল যার কারণে আজ এই দিন দেখতে হলো। অপারেশন থিয়েটারের দরজা খুলল এবং একজন ডাক্তার বাইরে এলেন, যার মুখে গুরুগম্ভীর ভাব ছিল। অর্জুন তৎক্ষণাৎ দৌড়ে তার কাছে গেল এবং তার চোখে প্রশ্ন ছিল। ডাক্তার নিজের টুপি খুললেন এবং মাথা ঝুঁকিয়ে বললেন যে আমরা মাকে তো বাঁচাতে পেরেছি, কিন্তু খুব বেশি রক্তক্ষরণ এবং আঘাত লাগার কারণে আমরা সন্তানকে বাঁচাতে পারিনি। এই কথা শুনতেই অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং সে সেখানেই মেঝেতে পড়ে গেল। তার দুনিয়া ছারখার হয়ে গিয়েছিল এবং তার সেই স্বপ্ন যা সে দেখেছিল তা এক নিমিষেই ছাই হয়ে গেল। মীরা বেঁচে ছিল, কিন্তু অর্জুন জানত যে এবার যে মীরা ফিরে আসবে সে সেই মীরা হবে না যে তাকে ভালোবাসত। হাসপাতালের সেই ঠান্ডা করিডরে অর্জুনের চিৎকার প্রতিধ্বনিত হয়ে উঠল, যা কোনো আহত জন্তুর মতো ছিল। সে তার অজাত সন্তানকে হারিয়েছিল, যাকে সে কখনো কোলেও নিতে পারেনি। এটা তার পাপের শাস্তি ছিল যা ভগবান তাকে দিয়েছিলেন। তার মনে পড়ল কিভাবে মীরা সবসময় বলতো যে সন্তান ভগবানের রূপ হয়, আর আজ সে সেই ভগবানকেই হত্যা করেছে। এখন তার কাছে কেবল সম্পদ ছিল, কিন্তু সেই সম্পদ দিয়ে সে তার মৃত সন্তানের একটি শ্বাসও কিনতে পারত না। এই অধ্যায় এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই তো আসল নরকের শুরু হয়েছিল, যা এবার অর্জুনকে ভোগ করতে হবে। হাসপাতালের সেই ঠান্ডা এবং প্রাণহীন করিডরে ডাক্তারের কথাগুলো কোনো মৃত্যুদণ্ডের মতো প্রতিধ্বনিত হচ্ছিল, যিনি এইমাত্র ঘোষণা করেছিলেন যে তারা সন্তানকে বাঁচাতে পারেনি। অর্জুন দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়েছিল এবং তার পায়ে এতটুকু জোর ছিল না যে সে নিজের শরীরের ভারটুকুও তুলতে পারে। সাদা টাইলসের উপর ফিনাইলের গন্ধ ছিল, যা তার সারা জীবন মনে থাকতে চলেছিল, কারণ এই গন্ধ এখন মৃত্যুর গন্ধে পরিণত হয়েছিল। অপারেশন থিয়েটারের দরজা এখনও বন্ধ ছিল, যেখানে মীরা নিজের জীবন আর মৃত্যুর যুদ্ধ লড়ে ফিরে এসেছিল, কিন্তু সে হেরে গিয়েছিল সেই অমূল্য রতনকে, যাকে সে 9 মাস ধরে নিজের গর্ভে লালন করেছিল। অর্জুনের চোখের সামনে অন্ধকার নেমে আসছিল এবং তার মনে হচ্ছিল যে এই সব একটা দুঃস্বপ্ন, যা থেকে সে এখনই জেগে উঠবে। সাবিত্রী দেবীর কান্না এখন বিলাপে পরিণত হয়েছিল এবং তার গলা পুরো ফ্লোরে প্রতিধ্বনিত হচ্ছিল, যার ফলে সেখানে উপস্থিত অন্যান্য রোগী এবং তাদের পরিজনরাও ভয় পেয়ে গিয়েছিল। তিনি বারবার নিজের বুক চাপড়াচ্ছিলেন এবং ভগবানকে অভিশাপ দিচ্ছিলেন যে তিনি তাদের বংশের প্রদীপ নিভিয়ে দিয়েছেন। তিনি তার নাতির মুখ দেখার জন্য আকুল হচ্ছিলেন যে আর কখনো এই পৃথিবীতে চোখ খুলবে না। মাঝে মাঝে তিনি মীরার নাম নিয়েও বিড়বিড় করছিলেন যে সে যদি খেয়াল রাখত তাহলে আজ এই দিন দেখতে হতো না। অর্জুন তার মায়ের এই কথাগুলো শুনছিল এবং প্রতিটি কথা তার বুকে ছুরির মতো বিচ্ছিল, কারণ সে জানত যে আসল খুনি মীরার অসতর্কতা নয়, বরং তার নিজের অহংকার আর লালসা ছিল। একজন নার্স হাতে কিছু কাগজ নিয়ে অর্জুনের কাছে এলো এবং সে খুব নিচু গলায় তাকে স্বাক্ষর করতে বলল। সেই কাগজগুলো ছিল সন্তানের মৃত্যু শংসাপত্র এবং মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়ার জন্য। অর্জুনের হাত এতটাই কাঁপছিল যে সে কলমটাও ঠিকমতো ধরতে পারছিল না। যে জায়গায় বাবার নাম লেখার কথা ছিল, সেখানে নিজের নাম লেখার সময় তার নিজের ওপর ঘৃণা হচ্ছিল। সে কি সত্যি বাবা ডাকার যোগ্য ছিল, যে নিজের রক্তকে এই পৃথিবীতে আসার আগেই মেরে ফেলেছে?
সে কোনো মতে স্বাক্ষর করল এবং কাগজ ফেরত দিল, যেন সে নিজের পাপের স্বীকারোক্তি দিচ্ছিল। নার্সের চোখেও সহানুভূতি ছিল, কিন্তু অর্জুনের কাছে সেই সহানুভূতি কোনো চরের মতো মনে হচ্ছিল। কিছুক্ষণ পর ডাক্তার অর্জুনকে আইসিইউতে যাওয়ার অনুমতি দিলেন, কিন্তু সাথে সাথেই সতর্ক করে দিলেন যে মীরাকে এখন কোনো বড় ধাক্কা বা মানসিক চাপ দেওয়া যাবে না। অর্জুন ভারী পদক্ষেপে আইসিইউয়ের দরজার দিকে এগোলো, যেমন কোনো অপরাধী ফাঁসির দড়ির দিকে এগোয়। ভেতরে মেশিনগুলোর বিপ বিপ আওয়াজ হচ্ছিল, যা এক অদ্ভুত সুর তৈরি করছিল, জীবন আর মৃত্যুর মাঝের এক সুর। মীরা বিছানায় শুয়েছিল এবং তার চারদিকে টিউব আর তার লাগানো ছিল। তার মুখ সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার চোখ বন্ধ ছিল। তাকে এত দুর্বল লাগছিল যে অর্জুনের ভয় হচ্ছিল কোথাও তাকে ছুলে সে ভেঙে না যায়। অর্জুন ধীরে ধীরে বিছানার কাছে পৌঁছালো এবং হাঁটু গেড়ে বসে পড়ল। সে মীরার হাত নিজের হাতে তুলে নিল, যা বরফের মতো ঠান্ডা ছিল। এই তো কিছু ঘন্টা আগেই এই হাত গরম ছিল এবং সে অর্জুনকে থামানোর চেষ্টা করেছিল। অর্জুনের চোখ থেকে জলের ধারা বয়ে চলল এবং সে মীরার হাতের ওপর নিজের মাথা রেখে ডুকরে কাঁপতে লাগলো। সে চিৎকার করে ক্ষমা চাইতে চাইছিল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। তার নিজের সেই ভুলের অনুভূতি হচ্ছিল, যাকে এবার কোনো সম্পদ দিয়েই ঠিক করা যাবে না শায়েস্তেখানা। সে ভাবছিল যে মীরা যখন জাগবে তখন সে তাকে কি বলবে এবং তার চোখের সামনে কিভাবে দাঁড়াবে। তখনই মীরার হাতে হালকা একটু নড়াচড়া হলো এবং অর্জুন তৎক্ষণাৎ মাথা তুলে দেখল মীরা ধীরে ধীরে নিজের চোখের পাতা খুলছিল। তার চোখে প্রথমে অস্পষ্টতা ছিল, যা ওষুধের প্রভাবের কারণে ছিল, কিন্তু যেই তার নজর অর্জুনের ওপর পড়ল, তার চোখে এক অদ্ভুত চমক এলো। এই চমক ভালোবাসার নয়, বরং ভয় এবং চিনে নেওয়ার ছিল। সে সাথে সাথে নিজের হাত অর্জুনের বাঁধন থেকে টেনে নিল, যেন কেউ তাকে আগুন দিয়ে ছুঁয়ে দিয়েছে। মীরার এই প্রতিক্রিয়া অর্জুনের কাছে কোনো শারীরিক আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। মীরা নিজের চোখ ঘোরালো এবং নিজের পেটের দিকে তাকালো, যা এখন খালি হয়ে গিয়েছিল এবং সেখানে ব্যান্ডেজ বাঁধা ছিল। এক মুহূর্তের জন্য ঘরে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো, যা ঝড়ের আগের শান্ত অবস্থার মতো ছিল। মীরা নিজের কাঁপতে থাকা হাত নিজের পেটের ওপর রাখল এবং তা হাতড়াল। সে সেখানে সেই স্ফীত অংশ অনুভব করল না, যা গত 7 মাস ধরে তার পৃথিবী ছিল। তার চোখে একটি প্রশ্ন ফুটে উঠল এবং সে অর্জুনের দিকে তাকালো। অর্জুন তার নজর সইতে পারল না এবং সে নিজের মাথা নামিয়ে নিল। মীরা সব বুঝে গেল। একজন মাকে তার সন্তান চলে যাওয়ার অনুভূতি কোনো ডাক্তারের বলার আগেই হয়ে যায়। তার মুখ থেকে কোনো চিৎকার বেরোল না এবং সে কাঁদলও না। সে কেবল পাথরের মূর্তি হয়ে গেল এবং ছাদের দিকে তাকিয়ে রইল। এই নিস্তব্ধতা অর্জুনকে ভেতরে ভেতরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। মীরা যদি তার উপর চিৎকার করত, তাকে মারত বা গালাগালি দিত, তাহলে হয়তো সে একটু শান্তি পেত, কিন্তু এই নীরবতা তো তার আত্মাকে জ্বালিয়ে দিচ্ছিল। অর্জুন সাহস করে বলল, মীরা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সে নিজের কথা শেষ করার আগেই মীরা নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সে দেওয়ালের দিকে পাশ ফিরল এবং অর্জুনকে নিজের পিঠ দেখিয়ে দিল। এটা এই কথার সংকেত ছিল যে এখন তাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। মীরা নিজের চোখের জল ভেতরেই লুকিয়ে নিয়েছিল, কারণ এবার সেই চোখের জলের আর কোনো দাম অবশিষ্ট ছিল না। তখনই ওয়ার্ডের দরজা খুলল এবং একজন নার্স একটি ছোট সাদা কাপড়ে মোড়া পুটলি নিয়ে ভেতরে এলো। এটা তাদের সন্তান ছিল, সিংহানিয়া বংশের উত্তরাধিকারী, যে এখন কেবল একটি মৃতদেহ ছিল। নার্স ভারী গলায় বলল যে মাকে একবার শেষবারের মতো দেখতে দিন। অর্জুন কাঁপতে থাকা হাতে সেই ছোট্ট শরীরটি নিজের কোলে তুলে নিল। সেটা এতটাই হালকা ছিল যেন কোনো ফুল। সে কাপড়ের কোণ সরালো এবং সেই মাসুম মুখটি দেখল। তার চোখ বন্ধ ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন। তার নাক মুখ একেবারেই অর্জুনের মতো ছিল। তাকে দেখে অর্জুনের হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। অর্জুন সেই ছোট্ট মৃতদেহ নিয়ে মীরার কাছে গেল এবং কান্নাজড়িত গলায় বলল, মীরা, দেখো আমাদের ছেলে। মীরা ধীরে ধীরে পাশ ফিরল এবং সেই সাদা পুঁটলির দিকে তাকালো। তার চোখে সেই যন্ত্রণা ছিল যাকে ভাষায় প্রকাশ করা যায় না। সে নিজের হাত বাড়ালো এবং সেই প্রাণহীন শরীরকে নিজের বুকে জড়িয়ে ধরল। এটা সেই সন্তানই ছিল যার জন্য সে এত স্বপ্ন দেখেছিল, যার জন্য সে নিজের কেরিয়ার ছেড়েছিল এবং যার জন্য সে অর্জুনের অবহেলা সহ্য করেছিল। আজ সে তার কোলেই ছিল, কিন্তু তার কোনো শ্বাস ছিল না। মীরা সেই ছোট্ট কপালে চুমু খেল, যা এখন ঠান্ডা হয়ে গিয়েছিল। সাবিত্রী দেবীও ভিতরে এলেন এবং শিশুটিকে দেখেই তার ধৈর্য ভেঙে গেল। তিনি শব্দ করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হায় আমার লাল, তুই তো চোখও খুললি না। তিনি মীরাকে দোষারোপ করতে লাগলেন যে সে সিঁড়িতে কেন সাবধানে চলেনি। এ কথা শুনে অর্জুনের রাগ এবং অপরাধবোধ দুই চরমে পৌঁছালো। সে আর চুপ থাকতে পারল না। সে তার মায়ের দিকে ঘুরে চিৎকার করে উঠল, থামুন মা, মীরা পড়ে যায়নি। আমি তাকে ধাক্কা দিয়েছিলাম। আমার জন্যই এমনটা হয়েছে। আমি আমার ছেলেকে মেরেছি।
অর্জুনের এই স্বীকারোক্তি আইসিইউ এর দেওয়ালে বোমার মতো ফাটল। সাবিত্রী দেবীর কান্নার আওয়াজ একদম থেমে গেল এবং তিনি বিস্ফারিত চোখে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। যে ছেলেকে নিয়ে তার এত গর্ব ছিল, সে একজন খুনি বেরোল। তিনি ঘৃণার দৃষ্টিতে অর্জুনকে দেখলেন এবং পিছিয়ে গেলেন। ঘরে উপস্থিত ডাক্তার এবং নার্সরাও হতবাক হয়ে গেলেন। মীরা কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ সে আগে থেকেই এই সত্যিটা জানত। তার কাছে তো অর্জুন সেই মুহূর্তেই মারা গিয়েছিল, যখন সে তাকে সিঁড়িতে ধাক্কা দিয়েছিল। এখন কেবল একটি শরীর পড়েছিল, যাকে সে নিজের স্বামী বলে মানত না। নার্স ধীরে ধীরে মীরার কোল থেকে শিশুটিকে ফেরত নিয়ে নিল, কারণ এখন শেষকৃত্যের প্রস্তুতি নিতে হবে। মীরা কোনো বাধা দিল না। যখন শিশুটিকে তার কাছ থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার মনে হলো যেন তার আত্মার একটা অংশ তার শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। সে নিজের চোখ বন্ধ করে নিল এবং আবার দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে নিল। এখন দুনিয়ার কোনো কিছুর সাথেই তার কোনো সম্পর্ক ছিল না। সাবিত্রী দেবীও তখনও ঘোরের মধ্যে ছিলেন এবং কোনো কথা না বলে টলমল পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন নিজের ছেলের মুখ দেখতেও তার ঘৃণা হচ্ছিল। অর্জুন ঘরে মীরার সাথে একা রয়ে গেল, যে সেখানে থেকেও ছিল না। সে ফিরে মীরার কাছে গেল এবং তার পায়ের কাছে বসে পড়ল। সে কাকুতি মিনতি করতে লাগল যেন তাকে একটি সুযোগ দেওয়া হয়। সে সব কিছু ঠিক করে দেবে, সে কাব্যাকে ছেড়ে দেবে, সে সমস্ত সম্পদ মীরার পায়ের কাছে রেখে দেবে। কিন্তু মীরা একটি শব্দও উচ্চারণ করল না। তার নীরবতা তাকে বুঝিয়ে দিচ্ছিল যে ভাঙা কাঁচ এবং মৃত মানুষ কখনো জোড়া লাগে না। অর্জুন বুঝতে পারল যে সে মুহূর্তের সুখের জন্য তার সারা জীবনের সুখ হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর ওয়ার্ড বয় এলো এবং জানাল যে অ্যাম্বুলেন্স প্রস্তুত শিশুটিকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। অর্জুনকে যেতে হবে, তাকে নিজের হাতে নিজের ছেলের মুখাগ্নি করতে হবে। একজন বাবার জন্য এর চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না, যে সে নিজের পুত্রের চিতা বহন করছে। সে মীরার দিকে শেষবারের মতো তাকালো, কিন্তু মীরা ফিরেও তাকালো না। অর্জুন ভারী পায়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল, যেন প্রকৃতিও এই অবিচারের জন্য অশ্রু বিসর্জন দিচ্ছে। সে অ্যাম্বুলেন্সে বসল এবং নিজের কোলে সেই ছোট্ট বাক্সটি রাখল, যার মধ্যে তার পুরো দুনিয়া বন্দী ছিল। শ্মশানঘাটে পিনপতন নীরবতা ছিল। ভিজে কাঠ পোড়ার গন্ধ এবং ধোঁয়া পরিবেশকে আরও বিষণ্ণ করে তুলেছিল। অর্জুন যখন ছোট্ট শরীরটিকে চিতার উপর রাখল, তখন তার বুক ফেটে কান্না আসছিল। পণ্ডিত মশাই মন্ত্র পড়ছিলেন, কিন্তু অর্জুন কেবল মীরার সেই চিৎকার শুনতে পাচ্ছিল, যা সিঁড়ি থেকে পড়ার সময় বেরিয়েছিল। যখন সে কাঁপা হাতে চিতায় আগুন দিল, তখন তার মনে হলো সে চিতা নয়, বরং নিজের আত্মাকেই পড়াচ্ছে। আগুনের লেলিহান শিখা উঠতে লাগল এবং দেখতে দেখতে সেই ছোট্ট শরীর ছাইয়ে পরিণত হতে লাগল। অর্জুন সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল এবং বৃষ্টিতে ভিজতে লাগল। সব কিছু শেষ হয়ে গিয়েছিল। হাসপাতালে ফিরে আসার সময় অর্জুন সম্পূর্ণ শূন্য হয়ে গিয়েছিল। তার কাছে এখন না ছিল স্ত্রীর ভালোবাসা, না সন্তানের সুখ, না মায়ের আশীর্বাদ। সে তার বিলাসবহুল গাড়িতে বসেছিল, কিন্তু গাড়িটিকে তার একটি খাঁচার মতো মনে হচ্ছিল। তার কাব্যার কথা মনে পড়ল এবং নিজের উপর এতটাই ঘৃণা হলো যে সে স্টিয়ারিং হুইলে নিজের মাথা ঠুকল। সে বুঝতে পেরেছিল যে কাব্যা কেবল তার টাকা এবং প্রতিপত্তিকে ভালোবাসত, আর তার চক্করে পড়েই সে নিজের মহামূল্যবান রত্নকে হারিয়েছে। যখন সে হাসপাতালে ফিরে এলো, তখন রাত হয়ে গেছে। মীরাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এবং সে ঘুমাচ্ছিল। তার মুখে কান্নার শুকনো দাগ লেগেছিল। অর্জুন চেয়ারে বসে তাকে দেখতে লাগল। সে জানত যে সকাল হলেই এক নতুন যুদ্ধ শুরু হবে। মীরা আর সেই পুরনো মীরা থাকবে না। সে আজ তার স্ত্রীকে হারিয়েছে এবং এমন এক নারীকে জন্ম দিয়েছে যার ভেতরে কেবল ঘৃণা এবং বৈরাগ্য আছে। অর্জুন ভাবল, সে কি কখনো মীরার কাছে ক্ষমা চাইতে পারবে? তার হৃদয় উত্তর দিল, না। কিছু অপরাধের ক্ষমা হয় না, কেবল শাস্তি হয়। সে সারা রাত জেগে সেই চেয়ারেই বসে রইল। প্রতি মুহূর্তে তার সেই দৃশ্য মনে পড়ছিল যখন ডাক্তার বলেছিলেন সরি। সেই শব্দটি তার কানে গলিত লোহার মতো নেমে গিয়েছিল। সে সিদ্ধান্ত নিল যে এখন সে মীরার দেওয়া সমস্ত শাস্তি মাথা পেতে নেবে, তাকে সে ছেড়ে চলে যাক বা তাকে জেলে পাঠাক। কিন্তু সে জানত না যে মীরা তার জন্য এর চেয়েও বড় শাস্তি ভেবে রেখেছে, তাকে নিজের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলার শাস্তি। সে তাকে ছেড়ে যাবে না, বরং সে তাকে নিজের অস্তিত্ব থেকেই অস্বীকার করবে। সকালের প্রথম কিরণ জানালা দিয়ে ভেতরে এলো, কিন্তু ঘরের অন্ধকার কমল না। অর্জুনের চোখ ফুলেছিল এবং তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছিল। মীরার চোখ খুলল এবং সে অর্জুনকে দেখল। তার চোখে এখন কালকের মতো কোনো কষ্ট ছিল না, বরং এক শীতলতা ছিল। সে নার্সকে ডাকার জন্য বেল বাজালো। নার্স এলে মীরা অত্যন্ত দুর্বল কিন্তু স্পষ্ট গলায় বলল, এই লোকটিকে বাইরে বের করে দিন, আমি একে চিনি না। মীরার এই কথাগুলো অর্জুনের জন্য চূড়ান্ত আঘাত ছিল। সে বুঝতে পারল যে তার অসম্পূর্ণ প্রায়শ্চিত্ত শুরু হয়ে গেছে।
কোর্টের বাইরের বারান্দা কানায় কানায় পূর্ণ ছিল এবং কালো কোট পরা উকিলদের কোলাহলের মাঝে অর্জুন এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আজ তাঁর এবং মীরার বিবাহ বিচ্ছেদের শেষ শুনানি ছিল। গত কয়েক মাসে অর্জুনের অবস্থা কোনো ফকিরের মতো হয়ে গিয়েছিল। তার মুখের অভিন্যস্ত দাড়ি এবং চোখের নিচে পড়া গভীর কালো দাগ এই সাক্ষ্য দিচ্ছিল যে সে অনেক রাত ঘুমোয়নি। সে বারবার তার দামি ঘড়িটি দেখছিল, কিন্তু সময় জানার তার কোনো আগ্রহ ছিল না, বরং সে কেবল সেই মুহূর্তটিকে এড়িয়ে চলতে চাইছিল যখন মীরার সাথে তার সামনাসামনি হবে। আদালতের দরজা খুলল এবং মীরা বাইরে এলো। তাকে দেখেই অর্জুনের শ্বাস আটকে গেল, কারণ সে সেই মীরা ছিল না যাকে সে চিনত। মীরা একটি সাধারণ সাদা সুতির শাড়ি পরেছিল এবং তার মুখে কোনো প্রকার সাজসজ্জা ছিল না। তার গায়ের রং আগের চেয়ে পরিষ্কার হলেও ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার চোখে এমন এক গভীর বৈরাগ্য ছিল যা দুনিয়ার সুখ দুঃখের ঊর্ধ্বে থাকে। দূর থেকে তাকে দেশ সন্ন্যাসিনীর মতো দেখা যেত, যে নিজের যৌবনেই জীবনের সব রং ত্যাগ করেছে। অর্জুনের উকিল তাকে ইশারা করল এবং অর্জুন এগিয়ে গিয়ে মীরার সাথে কথা বলার চেষ্টা করল। তার গলা কাঁপছিল। যখন সে মীরার নাম ধরে ডাকল, মীরা তার দিকে এমনভাবে তাকালো যেন সে কাঁচের দেওয়ালের এপার ওপার দেখছে। তার কাছে অর্জুনের অস্তিত্ব এখন বাতাসের ঝাপটার চেয়ে বেশি কিছু ছিল না। উকিলরা জানাল যে অর্জুন ক্ষতিপূরণ হিসেবে মীলাকে নিজের অর্ধেক সম্পত্তি, বান্দ্রার ফ্ল্যাট এবং কোটি টাকা দেওয়ার প্রস্তাব রেখেছে। এই অঙ্ক এতটাই বড় ছিল যে কারো ইমান টলে যেতে পারে, কিন্তু মীলার মুখে কোনো অভিব্যক্তি এলো না। সে অত্যন্ত শান্ত এবং ধীর কণ্ঠে বলল যে তার এই লোকের সম্পত্তির এক পয়সাও চাই না, কারণ প্রতিটি নোটে তার মৃত সন্তানের রক্ত লেগে আছে। তার এই কথাটি সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হৃদয় চিরে দিল। মীরা কেবল নিজের স্বাধীনতা চেয়েছিল এবং নিজের বাবার বাড়ি থেকে আনা ভগবান কৃষ্ণের সেই ছোট্ট মূর্তিটি যা তার একমাত্র সম্বল ছিল। অর্জুন তাকে দেখতে থাকল এবং নিজের সম্পদ প্রথমবারের মতো তার কাছে মাটির স্তূপের মতো অর্থহীন মনে হতে লাগল। মীরা কাগজপত্রে সই করল এবং কলমটি টেবিলেই রেখে দিল। সে একবারও ফিরে অর্জুনের দিকে তাকাল না এবং সোজা বাইরে বেরিয়ে গেল, যেখানে একটি ট্যাক্সি তার জন্য অপেক্ষা করছিল। অর্জুন তার পেছনে দৌড়াতে চেয়েছিল এবং তার পায়ে পড়ে ভিক্ষা চাইতে চেয়েছিল, কিন্তু তার পায়ে যেন ভারী পাথর বাঁধা ছিল। সে জানত যে মীরা আর কখনো ফিরে আসবে না। সে তার স্ত্রীকে নয়, নিজের আত্মাকে হারিয়েছে। মীরা ঋষিকেশের একটি আশ্রমে গিয়ে সঙ্গীত শেখানোর এবং বাকি জীবন ঈশ্বরের ভক্তিতে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল। যে শহর তাকে এত গভীর ক্ষত দিয়েছে, সে সেই শহরকেই চিরতরে ছেড়ে দিল। আদালত থেকে বেরোনোর পর অর্জুন যখন নিজের অফিসে পৌঁছাল, তখন সেখানে কাব্যা তার জন্য অপেক্ষা করছিল। অর্জুনের মনে হলো হয়তো কাব্যা তাকে সান্ত্বনা দেবে, কিন্তু কাব্যার মুখের অভিব্যক্তি অন্য কথাই বলছিল। সে অর্জুনের চেয়ারের সামনে দাঁড়াল এবং নিজের ইস্তফাপত্র অর্জুনের টেবিলে রেখে দিল। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? তখন কাব্যা রুক্ষ কণ্ঠে জবাব দিল যে সে একজন সফল এবং ক্ষমতাশালী মানুষকে ভালোবাসত, এমন কোনো ভাঙা এবং দুর্বল মানুষকে নয় যে নিজের চোখেই নিচে নেমে গেছে। কাব্যা পরিষ্কার করে দিল যে সে কোনো ডুবন্ত জাহাজের সওয়ারি হতে চায় না। অর্জুন হতবাক হয়ে গেল। যে নারীর জন্য সে নিজের হাসিখুশি পরিবারকে ধ্বংস করে দিল, সে আজ তাকে সবচেয়ে কঠিন সময় ছেড়ে যাচ্ছে। কাব্যা নিজের ব্যাগ তুলল এবং দরজার দিকে এগোল, কিন্তু যাওয়ার আগে থেমে সে বলল যে তুমি এরই যোগ্য অর্জুন, কারণ যে নিজের স্ত্রীর আপন হতে পারল না, সে আমার কি হবে? কাব্যা চলে যাওয়ার পর অর্জুন তার বিলাসবহুল কেবিনে একা রয়ে গেল। তার নিজের বোকামির ওপর হাসি পাচ্ছিল এবং সে পাগলের মতো জোর জোরে হাসতে লাগল। তার হাসিতে এতটা যন্ত্রণা ছিল যে বাইরে বসা কর্মচারীদেরও গায়ে কাঁটা দিয়ে উঠল। আজ সে বুঝতে পারল যে কামনার নেশা যখন কেটে যায়, তখন মানুষের হাতে কেবল ছাই পড়ে থাকে। সন্ধ্যায় যখন সে নিজের বাড়ি সিংঘানিয়া ভিলায় ফিরল, তখন সেখানে এক অদ্ভুত নীরবতা তাকে স্বাগত জানাচ্ছিল। বাড়ির প্রধান দরজায় সুটকেস রাখা ছিল এবং সাবিত্রী দেবী প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন। অর্জুন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, মা, আপনি কোথায় যাচ্ছেন? সাবিত্রী দেবী তাকে এমন দৃষ্টিতে দেখলেন যেন সে কোনো অচেনা মানুষ। তিনি বললেন যে বাড়ির ভিত্তি একটি নিষ্পাপ শিশুর হত্যার ওপর দাঁড়িয়ে আছে, সেই বাড়িতে তিনি এক মুহূর্ত থাকতে পারবেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার বাকি জীবন কাশীতে গঙ্গার তীরে প্রায়শ্চিত্ত করে কাটাবেন, যাতে হয়তো তার ছেলের পাপের বোঝা কিছুটা কম হতে পারে। অর্জুন মায়ের পা জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল যে আমাকে ছেড়ে যেও না মা, আমি একা মরে যাব। কিন্তু সাবিত্রী দেবী নিজের পা পিছনে টেনে নিলেন এবং বললেন যে তুই তো সেই দিনই মরে গেছিস যেদিন তুই ওই অন্য মেয়েটার জন্য তোর গর্ভবতী স্ত্রীর গায়ে হাত তুলেছিলিস। এখন যা বেঁচে আছে তা কেবল একটা শরীর। সাবিত্রী দেবী গাড়িতে বসলেন এবং চলে গেলেন। অর্জুন গেটে দাঁড়িয়ে ধুলো উঠতে দেখতে লাগল। এখন এই বিশাল বাংলোতে না ছিল স্ত্রী, না সন্তান, না মা, না প্রেমিকা। সে পুরোপুরি একা ছিল,
এতটাই একা যে নিজের শ্বাসের আওয়াজও তাকে ভয় দেখাচ্ছিল। রাত গভীর হয়েছিল এবং অর্জুন মদের বোতল খুলল। সে নেশায় চূর হয়ে বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে ঘুরে বেড়াচ্ছিল। প্রতিটি দেওয়াল তাকে মীরার কথা মনে করিয়ে দিচ্ছিল। সে রান্নাঘরে মীরার গুনগুন করার আওয়াজ শুনতে পাচ্ছিল এবং সিঁড়িতে তার নুপুরের রিনঝিন শব্দ। কিন্তু যখন সে ফিরে দেখত তখন সেখানে কেবল অন্ধকার থাকত। এটা তার নিজের তৈরি করা নরক ছিল, যেখানে তাকে এখন সারা জীবন জ্বলতে হবে। সে টলটলেতে উপরের তলায় গেল, যেখানে সেই বন্ধ ঘরটি ছিল যা তারা তাদের অনাগত সন্তানের জন্য সাজিয়েছিল। অর্জুন কাপা হাতে দরজার হাতল ঘোরালো। ঘরের ভেতর নীল রঙের আলো ছিল এবং দেওয়ালে কার্টুন আঁকা ছিল। মাঝখানে একটি দোলনা রাখা ছিল যা অর্জুন বিদেশ থেকে আনিয়েছিল। সেই দোলনাটি খালি ছিল এবং বাতাসের ঝাপটায় ধীরে ধীরে দুলছিল। তার ভেতর থেকে ছমছম আওয়াজ আসছিল, যা সেই নিস্তব্ধতায় কোনো ভয়ের সিনেমার মতো লাগছিল। অর্জুন দোলনার কাছে গেল এবং হাঁটু গেড়ে বসে পড়ল। সে হঠাৎ শিশুর কান্নার আওয়াজ শুনতে পেল। আওয়াজটি এতটাই জোরালো এবং স্পষ্ট ছিল যে অর্জুন নিজের কান বন্ধ করে নিল। সে চিৎকার করে উঠল, চুপ করো, কিন্তু কান্নার আওয়াজ বাড়তেই থাকল। এটা তার বিবেকের আর্তনাদ ছিল, যা তাকে আর কখনো শান্তিতে ঘুমাতে দেবে না। অর্জুন অনুভব করল যে তার কাছে প্রচুর সম্পদ আছে, কিন্তু সে এই দোলনাটি ভরার জন্য একটি হাসি কিনতে পারবে না। সে মেঝেতে পড়ে থাকা একটি খেলনা তুলল। এটি একটি ছোট্ট ঝুমঝুমি ছিল। তার মনে পড়ল যে মীরা এটি নিজের পেটের উপর রেখে সন্তানের সাথে কথা বলত। অর্জুনের চোখ দিয়ে অশ্রু বইতে লাগল এবং সে সেখানেই মেঝেতে শুয়ে পড়ল। তার মনে হলো যেন মীরা এখনও তাকে দেখছে, ঘৃণা দিয়ে নয়, বরং করুণা দিয়ে, কারণ সে এখন কেবল করুণারই পাত্র ছিল। বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল, ঠিক তেমনই বৃষ্টি যেমনটা সেই অভিশপ্ত রাতে হয়েছিল। বিদ্যুতের গর্জনে অর্জুন চমকে উঠল। সে উঠে ব্যালকনিতে গেল এবং নিচে শহরের আলোর দিকে তাকাতে লাগল। মুম্বাই নিজের গতিতে চলছিল এবং কারও কোনো পরোয়া ছিল না যে একটি গগনচুম্বী ইমারতে একজন মানুষ তিল তিল করে মরছে। অর্জুন ভাবল, সে কি লাভ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেবে? কিন্তু তারপর তার মনে হলো যে মৃত্যু তো খুব সহজ শাস্তি হবে। তাকে বেঁচে থাকতে হবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন সেই শূন্যতাকে অনুভব করার জন্য যা সে নিজেই সৃষ্টি করেছে। সে মদের বোতলটি ব্যালকনি থেকে নিচে ছুঁড়ে ফেলল এবং সেটি টুকরো টুকরো হয়ে গেল। অর্জুন কসম খেল যে সে এখন এই যন্ত্রণাকে পান করবে, মদকে নয়। সে আবার ভেতরে এলো এবং নিজের টেবিলে বসল। সে একটি ডায়েরি বের করল এবং তাতে লিখতে শুরু করল, অসম্পূর্ণ প্রায়শ্চিত্ত। সে জানত যে কোনো প্রায়শ্চিত্তই মীরাকে তার কাছে ফিরিয়ে আনতে পারবে না, আর না সেই সন্তানকে জীবিত করতে পারবে। কিন্তু হয়তো নিজের গল্প লিখে সে অন্য কোনো অর্জুনকে এই ভুল করা থেকে আটকাতে পারবে। এটাই এখন তার জীবনের একমাত্র উদ্দেশ্য বেঁচে ছিল। সময় বয়ে চলল। অর্জুন সিংহানিয়া এখন শহরের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল, কিন্তু তার চোখে সবসময় এক শূন্যতা বিরাজ করত। মানুষ বলতো যে তার কাছে সব কিছু আছে, কিন্তু কেউ জানত না যে সে পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ। সে প্রায় ঋষিকেশে যেত এবং দূর থেকে মীরাকে আরতি করতে দেখত। সে কখনো তার সামনে যায়নি, কারণ সে তার শান্তি নষ্ট করতে চায়নি। মীরাকে গেরুয়া বস্ত্রে গঙ্গার তীরে বসে থাকতে দেখে সে এক অদ্ভুত শান্তি পেত, যে অন্তত সে নিজের জীবন খুঁজে পেয়েছে। সে সেখানেই ছায়ায় দাঁড়িয়ে থাকত এবং চুপচাপ ফিরে আসত। একদিন সে খবর পেল যে কাব্যা অন্য কোনো শিল্পপতিকে বিয়ে করেছে। অর্জুন কেবল হাসল। সে এখন না আনন্দ অনুভব করত, না দুঃখ। সে একটি জীবন্ত লাশে পরিণত হয়েছিল, যে কেবল শ্বাস নিচ্ছিল। তার বাড়ির সেই নার্সারির ঘরের দরজা সবসময় বন্ধ থাকত, কিন্তু অর্জুন রোজ রাতে সেটির বাইরে বসে ঘুমাত। তার মনে হতো হয়তো কোনো এক রাতে সে তার সন্তানের ক্ষমা পেয়ে যাবে। কিন্তু কর্মের নিয়ম অটল, যে যেমন বুনবে তাকে তেমনই কাটতে হবে। আর অর্জুন নিজের ফসল কাটছিল, একাকিত্ব এবং অনুশোচনার ফসল। গল্পের শেষটা কোনো রূপকথার গল্পের মতো ছিল না, কারণ বাস্তব জীবনে কোনো হ্যাপি এন্ডিং হয় না, কেবল এন্ডিং হয়। অর্জুন নিজের পাপের কলসি পূর্ণ করেছিল এবং এখন তাকে সেই কলসি নিজের পিঠে চাপিয়ে সারা জীবন চলতে হবে। সেই বিলাসবহুল বাড়ি এখন একটি সমাধি ছিল, যেখানে একজন সম্রাট বন্দী ছিল, নিজের স্মৃতি এবং নিজের অপরাধের সাথে। বৃষ্টির ফোঁটা জানালায় পড়ছিল, যেন প্রকৃতি বলছিল যে কিছু দাগ এমন হয় যা অশ্রু এবং বৃষ্টি কোনোটা দিয়েই ধুয়ে যায় না। আর এটাই অর্জুনের সত্য ছিল। একজন সফল সিইও, একজন ব্যর্থ স্বামী এবং একজন খুনি পিতা।